পরিজন পর্ব ১৭ লিখেছে ঈশিতা রহমান সানজিদা। মায়ের ভালোবাসা কপালে লেখা নেই শায়েরের, তাই তো অকালে মাকে হারাতে হয়েছে। মাকে কখনো বলতে পারিনি যে, মা আজ তোমার কোলে মাথা রেখে ঘুমাবো আর তুমি আমাকে গল্প বলবে। সেই গল্প শুনতে শুনতে আমি ঘুমিয়ে পড়ব। এটা ওটা বায়না করা হয়নি মায়ের কাছে, আঁচলে মুখ মোছা হয়নি, একটুখানি মাতৃত্বের গন্ধও নাকে ঢেউ খেলেনি, কারণ তাকে জন্ম দিয়ে সে পরলোক গমন করেছেন। তাই তো শায়েরের জীবনটা অতি বিষাদময় কেটেছে। শৈশব কেটেছে আরও অবহেলায়। কতগুলো বছর পর কেউ তাকে খাইয়ে দিচ্ছে, ভাবতেই ভালো লাগছে ওর। মালা পরম যত্নে খাবার তুলে দিচ্ছেন শায়েরের মুখে, আর শায়ের বাচ্চাদের মতো খাচ্ছে। খাওয়া শেষ করে বাইরে এসে চোখের কোণে জমে থাকা জলটুকু সযত্নে মুছে নিল সে। মালা যে শায়েরকে খাইয়ে দিয়েছে তা পরীর কানে যেতে সময় লাগলো না। পরীর চামচা কুসুম গিয়ে বলে, জানেন পরী আপা, বড় মায়ের শায়ের ভাইরে খাওয়ায়া দিছে আইস। ভাইয়ের হাত নাকি পুইরা গেছে, আমি নিজের চোখে দেখাইলাম। কি বলিস? আচ্ছা, আম্মাকে কিছু বলেছে সে? কি কইব, হাত পুড়েছে কিভাবে? কইল তো হারিকেনে পড়ছে। পরী স্বস্তির নিঃশ্বাস ফেলল। ভয় পেয়ে গিয়েছিল সে, যদি শায়ের ওর নাম বলতো তাহলে মালা ওর হাতটাও পুড়িয়ে দিত। কিন্তু মালা শায়েরকে খাইয়ে দিয়েছে শুনে পরী মুখ বেঁকিয়ে বলে, সামান্য একটা কাজের ছেলেকে আম্মা খাইয়ে দিল? কি করবে কন আপা, একে তো হাত পুইরা গেছে, তার ওপর জ্বর উঠছে, নিজের বাড়িও যাইতে পারে না। মা নাই তো কে সেবা করব? বাইডা অনেক ভালা আপা। মনক্ষুণ্ণ হলো পরী কথাটা শুনে, তবে এতটা খারাপ লাগলো না, কারণ মা হারা শায়েরের কষ্টটা সে পুরোপুরি উপলব্ধি করতে পারল না। মা হারা সন্তানের কষ্ট সেই বোঝে যে মা হারিয়েছে। মায়ের আঁচলের নিচে থেকে অতি আদরের বড় হয়েছে পরী, তাই সে শায়েরের কষ্ট বুঝবে কি। কবির নওশাদকে নিয়ে বাড়ি চলে গেছে, কেননা নওশাদের পা কেবল মোচকায়নি, বাজেভাবে ভেঙে গেছে। তাই কবির নুরুন্নগর না এসে নওশাদের বাড়ি চলে গেছে। ডাক্তার পায়ে ব্যান্ডেজ করে দিয়ে ঔষধও দিয়েছে। একজনকে দিয়ে আফতাবকে খবর পাঠিয়েছে কবির। খবরটা জানার পর সবচেয়ে বেশি খুশি হলো পরী। যাক, আপদ বিদায় হয়েছে। এখন সে 2 রাকাত নফল নামাজ পড়বে। মোনাজাতে পরী আল্লাহকে বলেছিল, আল্লাহ, ওই নওশাদকে তুমি আমার কপাল থেকে উঠায় নাও, তাহলে 2 রাকাত নফল নামাজ পড়ব। আল্লাহ পরীর দোয়া কবুল করেছে, তাই পরী নফল নামাজ পড়বে। খুশি মনে পরী নিজের ঘরে চলে গেল। অক্টোবর মাস, বন্যার সমাপ্তি ঘটেছে সেপ্টেম্বরের মাঝামাঝিতে। পুরো 30 দিন প্রলয়কারী বন্যা ছিল। বাংলাদেশের 68% ডুবে গিয়েছিল এ বন্যায়। এই দুর্ভিক্ষ এখনও নুরুন্নগরের বাসিন্দারা কাটিয়ে উঠতে পারেনি। পুনরায় নিজেদের বাড়িঘর ঠিক করে কোনো মতে জীবনযাপন করছে, তবে অভাব তাদের ফুরাচ্ছে না। তাই গ্রামের অধিকাংশ পুরুষই শহরে পাড়ি জমিয়েছে। সাম্পান মাঝিও শহরে গেছে, পদ্মা তো তার সব জল নিয়ে গেছে। এখন আর মাঝিগিরি করলে তার পোষাবে না। বিন্দুকে নিজের ঘরণী করতে হবে তো। কাজ না করলে মহেশ কি তার হাতে বিন্দুকে তুলে দেবে? সাম্পান ভেবেছে ফেরার সময় বিন্দুর জন্য লাল রঙের শাড়ি কিনে আনবে। এর আগে আনতে চেয়েছিল, কিন্তু আচানক পালকের মৃত্যুতে তা আর হয়ে ওঠেনি। কিন্তু এখন সে বিন্দুর জন্য নিজে পছন্দ করে শাড়ি নিয়ে যাবে। সাম্পানের ভাগ্য ভালো বলা বাহুল্য। গ্রামে আসতেই পথে বিন্দুর সাথে দেখা। সাম্পান খুশি হয়ে বিন্দুর কাছে এগিয়ে গেল। শাড়ির ব্যাগটা বিন্দুর হাতে দিয়ে শুধালো, দেখ বিন্দু, তোর লাইগা শাড়ি আনছি। শাড়িটা বের করে খুশিতে বিন্দুর চোখ জোড়া চকচক করে উঠল। চোখে খুশির ঝিলিক দেখে সাম্পানও খুশি হলো। শাড়ি থেকে চোখ সরিয়ে সাম্পানের দিকে তাকিয়ে বিন্দু বলল, শাড়িটা খুব সুন্দর হইছে গো। ব্যাগের মধ্যে আরও একখান জিনিস আছে। বিন্দু ব্যাগ থেকে বড় একটা সিঁদুরের কৌটা বের করলো। বিস্মিত চোখে তাকালো সাম্পানের দিকে। শ্যামকন্যা বিন্দুর মুখে তৃপ্তির ছাপ স্পষ্ট হয়ে উঠল। এই পুরুষকে পাওয়া ভাগ্যের ব্যাপার। এত নিখুঁতভাবে একমাত্র সাম্পানই পারে ভালোবাসতে। আমি অপেক্ষা করতাছি তোরে এই সিঁদুর পরানের। খুব তাড়াতাড়ি সেই দিন আইব। হরে বিন্দু, আমি আর বেশি দেরি করবো না বিন্দু। এইবার শহরে গেলে বিয়ার সব কিছু কিনা আনমু। একটু লজ্জা পেল বিন্দু। নিজের বিয়ের কথা শুনলে সব মেয়েরাই লজ্জা পায়, তেমনি বিন্দু পেল। মনের ভেতর লুকিয়ে রাখা ভালোবাসা সবটুকু সে সাম্পানকে দিতে চায়। আঁকতে চায় ছোট্ট একটি সুখী পরিবারের ছবি।
সেখানে একটি ছোট্ট গ্রাম আর ছোট্ট একটি পরিবার থাকবে। মনে মনে নিজের ইচ্ছেগুলো পোষণ করে সাম্পানের পিছু পিছু হাঁটা ধরে বিন্দু। কাঁচা রাস্তায় কিছুক্ষণ হাঁটার পর দুজন আলাদা পথ ধরে। রাস্তার পাশের ধান ক্ষেতের আইল বরাবর বিন্দু নেমে পড়ল, আর সাম্পান রাস্তায় পথ ধরল। 2 কদম এগিয়ে থেমে গেল বিন্দু। পেছন ফিরে গলা ছেড়ে ডাকলো সাম্পানকে। বিন্দুর মাঝে কি এমন দেখলা যে তোমার বিন্দুরেই লাগবো? সাম্পান হেসে বলে, বিন্দুরে দেখার পর তো আর কাউরেই দেখি নাই। দুনিয়ার সবচাইতে সুন্দর মাইয়ারা যদি আমার সামনে আসে, তাগো মাঝে আমি এই বিন্দুরেই খুঁজমো। আমার খালি বিন্দু হইলেই চলবো। বিন্দু এ লজ্জা কোথায় লুকাবে? লাল শাড়িটি দিয়ে মুখ ঢেকে সামনের দিকে দৌড় দিল। তবে লজ্জাবতীর লজ্জা লুকাতে পারল কই? ধান ক্ষেতের প্রতিটি শীষ দেখে নিল। সাক্ষী রইল আকাশ, হাওয়া, গগনে উড়ে চলা এক ঝাঁক পাখি। কিন্তু শ্যামলতা বিন্দু ভাবল তার লজ্জা সে আড়াল করে ফেলেছে। সাম্পান দূর থেকেই বিন্দুর দৌড়ানো দেখছে। কিছু দূর গিয়ে ধপ করে মাটিতে পড়ে গেল বিন্দু। উঠে আবার দৌড় লাগালো। সেই দৌড় গিয়ে থামলো জমিদার বাড়ির প্রাঙ্গণে। বন্যা শেষে জমিদার বাড়ির চেহারা পাল্টে গেছে, আগের মতো নেই। দরজার বাইরে কড়া পাহারা, 6 জন মিলে বাইরে পাহারা দিচ্ছে। বৈঠক ঘরেও 2 জন আছে। আগের কঠোর রূপ ধারণ করেছে জমিদার বাড়ি, যেখানে প্রবেশ করতে হলে আফতাবের অনুমতির প্রয়োজন। জমিদার বাড়ির বিশাল প্রাঙ্গণে ঘাড়ি ভিজেছে 4খানা। 3খানা ভ্যান গাড়ি হলেও 1খানা গরুর গাড়ি। গাড়িতে মালপত্র উঠাচ্ছে 2 জন। কেমন একটা সাজ রব। অবাক নয়নে সব দেখতে দেখতে বিন্দু পা বাড়ায় বৈঠকে ঢোকার বিশাল দরজায়। লতিফের অনুমতি পেয়ে বৈঠক পেরিয়ে অন্দরে পা রাখল বিন্দু। কুসুম ব্যতীত আরও 3 জন কাজের মেয়ে রাখা হয়েছে। তারা এই গ্রামেরই মেয়ে। চিনতে খুব একটা অসুবিধা হলো না বিন্দুর। তবে তাদের সাথে কথা না বলে বিন্দু গেল তার প্রিয় সখীর কাছে। পরীকে আজ নতুন নতুন লাগছে। নতুন পোশাকে তৈরি করেছে নিজেকে পরী। দেখে মনে হচ্ছে কোথাও যাবে সে। বিন্দু ঘরে ঢুকেই বলল, পরী কই যাস তুই? জেডি তোরে যাইতে দিব? ঘাড় ঘুরিয়ে প্রাণ খোলা হাসি হাসে পরী। দৌড়ে এসে জড়িয়ে ধরে বিন্দুকে। পরী সার আমারে, আমার কাপড় নোংরা, তোর কাপড় নষ্ট হইব তো। পরী বিন্দুকে ছেড়ে সোজা হয়ে দাঁড়িয়ে বলে, তোকে না বলেছি এসব কথা না বলতে? শরীরে ময়লা তো কি হয়েছে, তোর মনটা তো পরিষ্কার। না, তুই কোথাও যাবি তাই কইলাম। তা যাবি কই? রূপা আবার শ্বশুর বাড়ি, আপার ননদের বিয়ে, আমাদের যেতে বলেছে, তাই যাচ্ছি। জেডি তোরে নিব? না নিয়ে যাবে কই? আপা শ্বশুর যেভাবে বলে গেছে, না নিয়ে উপায় নেই, তাই আমিও যাচ্ছি। ও পরি, তোর কাছে 1খানা জিনিস রাখতে দিমু, রাখবি? কথা শেষ করেই সিঁদুর কৌটাটা বাড়িয়ে দিল পরীর দিকে। বিন্দুর হাতে থাকা লাল শাড়ির দিকে এতক্ষণে চোখ পড়ল পরীর। সুন্দর শাড়িতে হাত বুলিয়ে বলে, কে দিল এই শাড়ি? বিন্দু সাম্পানের দেওয়া শাড়ি আর সিঁদুর কৌটার কথা খুলে বলল। পরী সযত্নে সিঁদুর কৌটাটা আলমারিতে তুলে রাখে। বেশি সময় নেই তার, তাই সখীকে বিদায় দিল। কালো বোরকাটা গায়ে জড়িয়ে নেকাব বেঁধে নিল। তারপর নিচতলায় গেল। মালা, জেসমিন, জুম্মান সবাই তৈরি। আবেরজান যেতে পারবে না, তার সে ক্ষমতা নেই। 2 জন কাজের মেয়েকে রেখে গেল আবেরজানের কাছে। কুসুমার নতুন কাজের মেয়ে শেফালিকে সাথে নিল। গরুর গাড়ি আনা হয়েছে পরীর জন্য, কেননা গরুর গাড়ি চড়তে পরী খুব পছন্দ করে, তাই তো এ ব্যবস্থা করা হয়েছে। মালা, জেসমিন উঠে এক গাড়িতে, আফতাব আর আখির অন্য গাড়িতে। সায়ের সহ আরও 2 জন উঠেছে অপর গাড়িতে। গরুর গাড়িতে পরীর সাথে জুম্মান, কুসুম আর শেফালি। পরীকে দেখে রাখার জন্যই ওদের সাথে নিয়েছে মালা। কাঁচা মাটির রাস্তায় হেলে দুলে চলেছে গরুর গাড়ি। পরীর ভীষণ ভালো লাগছে। মাটির গন্ধ আসছে নাকে, সাথে গ্রামের দৃশ্য। নেকাবের নিচে হাস্যোজ্জ্বল চোখে সব দেখছে পরী। হঠাৎই রাস্তার পাশে নাম না জানা বেগুনি রঙের ফুলে চোখ আটকে গেল পরীর। ফুলের প্রতি প্রতিটি নারীর টান অনবদ্য। পরী ফুল ছোঁয়ার লোভে গাড়ি থামিয়ে কুসুমকে পাঠালো ফুল ছিঁড়ে আনতে। গাড়ি থেকে নেমে কুসুম ছুটল সেদিকে, কিন্তু ফুলে হাত দিতেই ঘটল অঘটন। পাশে কদম গাছের নিচে বসে থাকা সুখান পাগলকে সে খেয়াল করেনি। কুসুম ফুলে হাত দেওয়ার আগেই সুখান পাগল তার হাত টেনে ধরে, চেঁচিয়ে বলে, তুই আমার রানীর ফুল ছিঁড়বি? ওই সিমরি, তোর চুল আমি সব ছিঁড়া ফালামু।
ভয়ে কলিজা শুকিয়ে গেছে কুসুমের। পরীর আদেশে সে ভুলে গিয়েছিল যে এখানে সুখান থাকে। সুখান চুল টেনে ধরে কুসুমের। কুসুম এক চিৎকার দিল, পরি আপা আমারে বাঁচান। চমকে গাড়ির ভেতর থেকে উকি মারে পরি। শেফালি জুম্মান ততক্ষণে নেমে পড়েছে, কিন্তু সুখানকে দেখে ওরা আগানোর সাহস পেল না। কুসুম চিৎকার করে বলছে, আমি তোর রানীর ফুল ছিঁড়মু না, সার আমারে। তোরে সারলে তুই আবার ফুল ছিঁড়বি। আল্লাহ গো, আমারে রক্ষা করো, তাইলে আমি পাগলরে ভিক্ষা দিমু। লাঠি হাতে গাড়ি চালক এগিয়ে গিয়ে কুসুমকে ছাড়িয়ে আনলো। কাঁদতে কাঁদতে কুসুম গাড়িতে উঠতে পরি বলল, আমি বুঝিনি কুসুম যে ওখানে পাগলটা থাকে, তাহলে আমি তোকে যেতে বলতাম না। কুসুম রাগ করে হাঁটুতে মুখ গুজে বসে রইল। একে তো ভয় পেয়েছে, তার উপর চুলে ব্যথা, সেই জন্য কাঁদছে কুসুম। পরীর মন খারাপ হলো তা দেখে জুম্মান প্রশ্ন করে বসে, পা রানী কেডা? ওই পাগলটা রানী কইল কারে? জবাবটা পরি দিতে পারল না। সে জানে না। তবে শেফালি বলল, সুখান পাগলের বউ রানী। আগেও ভালোই আসিল, কিন্তু বউ মরার পর পাগল হইয়া গেছে। গ্রামের সবাই এইডাই কয়। পরি অবাক হয়ে বলে, ভালোবাসা মানুষকে পাগলও করে দেয়? যে সত্যি ভালোবাসে সে তো পাগল হইবই। পরি আর কথা বলল না। সারা রাস্তা সুখানের কথা চিন্তা করতে করতে গেল। পরীর আগে বাকিরা পৌঁছে গেছে রূপালীর শ্বশুর বাড়ি। পরীরা পৌঁছাতেই কয়েকজন মেয়ে এসে ওদের বাড়ির ভেতরে নিয়ে গেল। আশেপাশে না দেখে পরী মাথা নিচু করে চলে গেল। কিছুক্ষণ পর জুম্মান এসে খবর দিল এখানে নওশাদও এসেছে। সে লাঠি ভর দিয়ে হাঁটা চলা করছে। তার পা এখনো ঠিক হয়নি। পরী ভাবল, তাহলে কি নওশাদের সাথে পরীর বিয়েটা ভাঙতে চলেছে? পরিযান পর্ব 17 এখানেই শেষ করছি। আজকের পর্বটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।